গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ হলো সোমবার, ঘড়ির কাঁটা 11:30টার ঘরে। ইন্দ্র একটু আগে পান্তা ভাত খেয়ে বেরোলো, পুকুকে ছাতু বানিয়ে দিলাম। চা খেতে চাইছে না, তাহলে ভাবতে পারছেন যাদের এত বড় চায়ের নেশা তাদের চা সাধলে মুখের ওপরে না বলে দিচ্ছে। আর দেখুন সকালের যত ভেজা নাইটি ছিল জানলার কাছে মেলে রাখলাম যাতে বাইরের তাপানো হাওয়াটা ঘরে না ঢোকে। ইন্দ্র দেখে একটু চেঁচামেচি করলো, আমি চেঁচামেচি করলেও কিছু করার নেই। আমাদের পাশের বাড়ির দোতলার ব্যালকনিতে সেই মোটা মোটা চাদর ভিজিয়ে মেলে রেখে দিয়েছে যাতে তাপানো হাওয়াটা ঘরে ঢুকে বিছানাপাট গরম করে না দেয়। আমি এইটুকু করতে পারবো না বলুন বন্ধু? এখন গরমকাল, এইভাবেই তো আমাদের দিনগুলোকে উদযাপন করতে হবে। নাইটিগুলো এসছে সেই কবে, এখনো পর্যন্ত খাপাতে পারলাম না, তাই পরতেও পারছি না। খাপিয়ে একটু ধুয়ে নিতে হবে, পুরো মরমরে জানেন তো। এই কটনটা খুব একটা সুবিধার নয়। সে যাই হোক, গতকাল আমার দিনটা এত খারাপ গেছে বলে বোঝাতে পারবো না। প্রথমে ল্যাপটপ খারাপ হয়ে গেল, এমার্জেন্সি ঠিক করতেই হবে, নাহলে পুকুর পড়াশোনার অসুবিধা হবে। তাই অফিসের ছেলেটাকে বললাম এটা একটুখানি ঠিক করে নিয়ে আসো। তারপরেক্ষণে আমাদের ফ্রিজটা মোটেই ঠান্ডা হচ্ছে না, ডিপ ফ্রিজে বরফ পড়ছে না, মাছ ফাছ পচে যাবে এই নিয়ে আলাদা রকম একটা টেনশন। সেটা আমার শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিলাম। আজকে এলজির কোম্পানি থেকে লোক আসবে। এটা বেশ ভালো জানেন, এলজি কোম্পানির কোনো প্রোডাক্ট কিনলে ডকেট যদি করে দেন 24 ঘন্টার মধ্যে ওরা সার্ভিস দিয়ে যাবে। এখন কখন আসবে কে জানে। আর আরও একটা খারাপ খবর কি জানো, বুঝলেন? এখন আর মনে পড়ছে না। সে যাই হোক, খারাপ খবর যত মনে না পড়ে ততই ভালো। গতকাল আমি আর বুবু সুপার মার্কেটে গেছিলাম, টুকটাক কিছু কেনাকাটা করেছি, তবে ভিডিও করিনি। অত মন মেজাজ খারাপ নিয়ে না কথা বলা যায় না। এই দেখুন, এর মধ্যে রয়েছে বেগুন, উচ্ছে। আজকে বানাবো শুক্তো। প্রত্যেক দিন রাত্রিবেলায় ঘুমানোর আগে পরের দিনটা কিভাবে কাটাবো না কাটাবো, কিভাবে কাজ করব না করব ক্যালকুলেশন করে ঘুমালে কি হবে, পরের দিন পুরো এলোমেলো। এখন পুকুর পড়া ঠিকভাবে চালু হয়নি, তারপরে কলেজও চালু হয়নি, তাই মনে হচ্ছে ওর সঙ্গে সঙ্গে আমিও ছুটিটাকে কাটাই, বুঝলেন? একটু দেরি করে ঘুম থেকে ওঠা, দেরিতে ঘুমোতে যাওয়া, এই করে আমার সংসারের কাজ পুরো লন্ডভন্ড হয়ে যাচ্ছে। কালকে মাদার্সের পানিপুরি মশলাটা এনেছি। পুকুর ছাতুর শরবত যখন বানাচ্ছিলাম 1 ফোঁটা দিয়ে দিয়েছি, বলছি মা কি স্বাদ হয়েছে। এর মধ্যে পুদিনা পাতা, ধনে পাতা, অল্প একটুখানি লঙ্কা, সব কিছুর স্বাদ মেশানো রয়েছে তো, তাই 1 ফোঁটা শরবতে দেওয়ার সঙ্গে সঙ্গে শরবতের স্বাদই যেন বদলে গেছে। যাই হোক, বাচ্চারা যেটা পছন্দ করবে মায়েদের সেই সমস্ত জিনিস এনে খাওয়ানো উচিত। যেভাবে হোক ওদের পেটে জলটা গেলেই হলো। চলুন বন্ধু, আর একটা জিনিস বলি, দাঁড়ান আগে দেখিয়ে নিই কাঁচকলার অবস্থা। ওরে ভাই রে, কালকেই তো তাজা ছিল গো, কালচিটে রং ধরে গেছে। এখানে 24 টাকার বাজার। আর এখানে যা কিছু আছে একদম পেট ঠান্ডা করার মতন শুক্তো বানাবো, ওই অনুষ্ঠান বাড়ির মতো দুধ শুক্তো, যেটা খেতে ভালো লাগবে কিন্তু বিকেল পর্যন্ত ঢেকুর উঠবে। আর দেখাই আপনাদের ফ্রিজটা, এটা একদিন বন্ধ করে রেখেছিলাম, এখন দেখছি ভালোই ঠান্ডা হচ্ছে। কোম্পানির লোক না আসলেও চলতো, তবে ডকেট যখন করা হয়েছে ওরা আসবে বলেছে, এসে একবার দেখে যাক, পরে আবার গন্ডগোল বাঁধলে না ইন্দ্র আমাকে বকাঝকা করবে। হ্যাঁ, এই দেখুন দেখুন দেখুন, এটাও বেশ। আমার চোখ মুখ একটুখানি শুকনো মনে হচ্ছে না? আমি ঠিক আগের মতন ডায়েট করছি। আপনাদের কি এখন বলা উচিত না বলবো বুঝতে পারছি না। থাক গিয়ে 7 দিন আমি আমার মতন করে ডায়েট করি, তারপরে তো আপনারা বুঝতেই পারবেন আমার চোখে মুখে ক্লান্তি ভাব দেখে যে মামন সত্যি তো তোমার গাল ঝরে গেছে, গলার এখানকার অনেকটা মাংস উধাও হয়ে গেছে। তখন জিজ্ঞাসা করবেন, তখন বলবো, ঠিক আছে? চলুন, এর আগে আমি 21টা দিন ইন্টারমিটেন্ট ফাস্টিং করেছিলাম, তাতে 2.5 কেজি ওজন কমে গেছিল। আবার চেহারাটা কেমন ভারী ভারী হয়ে গেছে, গাল ফাল কেমন ভর্তি ভর্তি লাগছে, এই পাশটা কেমন উঁচু উঁচু লাগছে। তাই ভাবলাম আবার 21 দিনের জন্য ইন্টারমিটেন্ট ফাস্টিং করি, তাতে যদি একটু শরীর ঝরে তো ঝরবে, আর না ঝরে তো ব্যাস হয়ে গেল। কারণ এখন রোগে ভোগে মানুষ এতটাই ভুগছে, ডাক্তারখানা গেলে এটা খাবেন না, ওটা খাবেন না, সেটা খাবেন না। আর আমি এখন সুস্থ রয়েছি, সব খেতে পারছি,
রোগা হওয়ার চক্করে যদি সব বন্ধ করে দেই না, পরে গিয়ে আফসোস হবে, এই রে আমি তো ওটা খেতে পারিনি, সেটা খেতে পারিনি। যদি শরীর নিয়ে ভাবার হতো অনেক আগে থেকে ভাবতে পারতাম। তবে ওই সুস্থ থাকার জন্য একটুখানি ওজন না কমালে কোমরে দোষ হয়ে যাবে, হাঁটুতে দোষ হয়ে যাবে, বুঝতে পারলেন? সেই কারণেই করা আর কি। মডেল হওয়ার ইচ্ছা এই মুহূর্তে নেই, আর হতে চাইলেও আমি পারবো না। একটা বয়সের পরে না চেহারা আর কিছুতেই কমতে চায় না। চেহারা কমানোর হলে আগে থেকে ভাবতাম। তো চলুন, হ্যাঁ, শুক্তোর সবজিপাতি সব কেটে নিই। ওই কোম্পানির লোক আসার আগে রান্না বান্না কমপ্লিট করে ফেলতে হবে। শুক্তো তো খুব খাবে না, কারণ একটুখানি উচ্ছে পড়বে। উচ্ছে তরকারিতে যাওয়া মানেই সেটা তিতা বিষ, বুঝলেন? সে যেমনই স্বাদ হোক না কেন। তাই জন্য বানাবো ছোট আলুর দম। আলুর দম না, আলুর দম বললে আবার তেল মশলা বেশি মনে হচ্ছে। ওই আলুর ঝোল, একটুখানি মাখা মাখা, একটু পাতলা পাতলা, মিলিয়ে মিশিয়ে, স্বাস্থ্য বুঝে স্বাদ। কতগুলো বোতল খালি হয়ে পড়ে রয়েছে। একদিকে রান্না চাপাবো, একদিকে কলের নিচে বোতল বসাবো, বুঝতে পারলাম? সব গুছিয়ে গাছিয়ে কাজ করতে হবে। নেই নেই করে দেখুন, শুক্তো রান্নার জন্য যত রকম সবজি লাগে তার মধ্যে 50% এখানে কেটে কুটে রেডি করে নিয়েছি। একদম অল্প পরিমাণে বানাবো। এখানে কাঁচকলা, বেগুন, আলু, সজনে ডাঁটা, ঝিঙা, আর কিছু নেই এখানে। আর এখানে পেঁপে, রাঙা আলু অল্প একটুখানি ভাপিয়ে নিচ্ছি, কারণ এই দুটো সবজি না সেদ্ধ হতে খুব সময় নেয়। আলুর দমের জন্য যে ছোট আলুগুলো এতক্ষণ জলের মধ্যে চুবিয়ে রেখেছিলাম, গায়ে এত কাদা, সেই শীতকালের আলুর মতো। এটাকে একটু সেদ্ধ করে চোকলা ছাড়িয়ে নিয়ে এখন দুপুরে রান্না করলে 2 বেলার চিন্তা করি, যাতে বিকেলের পরে রান্নাঘরে না আসতে হয়। রান্না করার থেকে বড় ব্যাপার কি রান্না করব এই নিয়ে ভাবতে ভাবতে না শরীর হয়ে যায় খারাপ। এই কটা আলুর দম বানাই, আর এটা তুলে রাখলাম। যদি ভাজাভুজি করতে হয় রাতের দিকে, তাহলে এটাই জিরি জিরি করে কেটে ভেজে দেব। ছোট আলু ভাজা খেতে অন্য রকম লাগে বড় আলুর তুলনায়। আসছি। বাইরে মারাত্মক রোদ উঠেছে, সব জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে। তবে ঘরে পাখা চালিয়ে বসলে গরমের বোধ পাওয়া যাচ্ছে না। এই যদি ঘেমো গরম হতো না, দেখতেন। একটা দুটো কাজ করার সঙ্গে সঙ্গে ওরে বাগো বাবা গো, আমাকে বাঁচাও গো। প্রত্যেক বছর এই পোড়া গরমে পেট ঠান্ডা করার জন্য, শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য যে শুক্তোর ঝোলটা আমি বানাই, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুপু যেহেতু শুক্তোর ঝোল খাবে না, তাই উচ্ছেটা একটু বেশি পরিমাণেই দিচ্ছি। উচ্ছেটাকে একটু আলগা করে ভেজে তুলে নেব। শুক্তোর ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা সর্ষে, রাঁধুনি আর শুকনো লঙ্কা। অল্প একটু আদা ঘষে নিয়েছি, এটাও দিয়ে দেব। আদাটা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে যেন পুড়ে না যায়। হালকা নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে যে কটা সবজি ছিল সব দিয়ে দেব। জল পড়বে? ভেসে যাবে সব? আচ্ছা ঠিক আছে, মুছে দেব। রান্নার মাঝখানে ফ্রিজ সার্ভিস করার লোক চলে এসেছে, ফ্রিজ সার্ভিস করে দিয়ে গেছে। এমন কিছুই হয়নি, শুধু বলে গেল মাসে অন্তত একদিন ফ্রিজ বন্ধ করে ডোর খুলে ফ্রিজটাকে রেস্টে রাখতে হবে। আর এদিক সেদিকে ময়লা কোথায় জমতে পারে সেটাও দেখিয়ে দিয়ে গেছে, ওটা একটুখানি যেন পরিষ্কার করে ফেলি। তো চলুন, এদিকে গ্যাস অফ করে দিয়েছি, কারণ উনি বলছে এটা নিয়ে আসুন, ওটা নিয়ে আসুন, কখনো বলছেন একটা নিয়ে আসুন, জল নিয়ে আসুন, এটা একটুখানি ধুয়ে দিন। আমাদের অফিসের ছেলেটা ওখানে দাঁড়িয়েছিল, তবে ওকে দিয়ে করাতে কেমন লাগে না।
এখানে শুক্তোর যে সমস্ত সবজি তেলের উপরে দিয়েছিলাম একটুখানি মজে যাওয়ার পরে এখানে পেঁপে আর রাঙা আলু অল্প একটু ভাপিয়ে রেখেছিলাম, সেটাও এর মধ্যে দিয়ে ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো 1 চামচ রাঁধুনি, 1 চামচ 5 ফোড়ন। শুকনো খোলায় ভালো করে টেলে নিয়ে একটা মিহি গুঁড়ো বানিয়ে নিতে হবে। আগে থেকে ভেজে রাখা করলা দিয়ে দিলাম। শুক্তোর মধ্যে করলা দিচ্ছি আর পুপু বলছে বাবা তিতা তো খাস না, শরীরের অর্ধেক রোগ ভোগ কমবে না। রাঁধুনি আর 5 ফোড়ন যে গুঁড়ো করলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর এরকম সাধারণ শুক্তো নামানোর আগে যেই জিনিসটা অবশ্যই দেবেন যাতে শুক্তোর স্বাদ বদলাবে সেটা হলো আখের গুড়। 2 চামচ জলের মধ্যে ভিজিয়ে নিয়ে সেটা শুক্তোর মধ্যে দিয়ে দিতে হবে। এই আখের গুড়ের যে গন্ধটা রয়েছে আর মিষ্টত্ব ভাবটা রয়েছে তাতে স্বাদ, শুক্তোর গন্ধ পুরো পরিবর্তন হয়ে যাবে। আর এই তো বন্ধু আমার দুপুরের রান্নাবান্না কমপ্লিট। আলুর দমটা নামানোর আগে অল্প একটু ঘি গরম মশলা দিতে পারলে স্বাদ হতো, কিন্তু যা গরম পড়েছে বাবা, ঘি গরম মশলা ঘরেরটা ঘরেই থাক, পেটে গেলেই বিপ্লব শুরু হবে। এই হলো আলুর দম আর এই হলো শর্টকাট শুক্তো। গরমকালে গরম জিনিস মোটেই ঠান্ডা হতে চায় না, দেখেছেন? হাফ বোতল ফ্রিজের ঠান্ডা জল ঢেলে দিলাম, তাও গরম। আসলে চিকেনটা এইমাত্র নামলো তো, আজকে মনে হয় হনুমান জয়ন্তী জানেন। দাঁড়াও মা, কি মা একটু ঠান্ডা হোক তারপরে খাও, নাহলে পেট গরম হয়ে যাবে। ওরা তর সইছে না, এক্ষুনি দাও এক্ষুনি খাবো। আবার মুখের সামনে দিলে পুরো ভাত শেষ করবে না জানেন, এইরকমই। হ্যাঁ দেখি এমনি তাতে না লোকে না ভাবে যে আমি বললাম দেখাতে। সুন্দর, অতীব সুন্দর। এই যে পুপু বানিয়েছে আজকে, আপনারা দেখেন না পুপু কাজ করে কি না করে। সবসময় তো ক্যামেরা বন্দি করা সহজ নয়, ও টুক করে ফাঁক করে কাজকর্ম করে দিয়ে বেরিয়ে যায়। দাঁড়া দাঁড়া, আমার দুটো টেস্ট না করলে কেমন করে হবে? খাস না পাবে না আবার। আমি দুটো খেয়ে দুটো কম দেবো, মোটাও টক দিইনি। মা তো ঝাল হয়েছে রে। গুড ইভিনিং, এখন সময় সন্ধে 6:45। হাঁটতে যাবো বলে রেডি হয়ে নিয়েছি। বেশ কয়েকদিন যাবৎ এদিক সেদিক করে হাঁটাটাই বন্ধ হয়ে গেছে। পুপু ওর বন্ধুদের সঙ্গে বেরিয়েছে, ইন্দ্র একটু আগে বেরোলো, 8টা থেকে তার মিটিং রয়েছে। ওরা যতক্ষণ না বাড়ি থেকে বেরোচ্ছে আমিও হাঁটতে বেরোতে পারছি না, খালি মনে হচ্ছে আমার ডিউটি কিছু বাকি রয়ে গেল, আমার ডিউটি কিছু বাকি রয়ে গেল। ওদের সবাইকে বের করে দিতে পারলে আমি নিশ্চিন্তে মনে হাঁটতে যেতে পারবো। বাইরে এখনো পর্যন্ত তাপটা রয়েছে জানেন। সে যাই হোক, গরমকালে তাপ তো থাকবেই, বর্ষাকালে বৃষ্টি থাকবেই। এই ভেবে যদি রোজ রোজ হাঁটা বন্ধ করে দিই তাহলে আমার শরীরের ওপরে প্রভাব ফেলবে। সারাদিনে এতটা খাওয়া দাওয়া, সমান পরিমাণে কসরত যদি না করি তাহলে শরীর তো বিগড়াবেই। ওখানে যে কটা জামা কাপড় মেলেছিলাম সেগুলো টান মেরে রেখে যাচ্ছি। জানি বৃষ্টি হবে না, তবু আশায় বুক বাঁধে চাষা। যদি বৃষ্টি এসে সব ভিজিয়ে দিয়ে যায়, টান মেরে সোফায় রেখে গেলাম। পুকুর আসতে 7:30 পৌনে 8টা বেজে যাবে। আমার বিকেলের কাজকর্ম বলতে শুধু বোতলগুলো ভরবো আর রান্নাঘর শোয়ার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করে গা ধুয়ে শুতে যাবো, এইটুকুই। দুপুরে যেটুকু রান্না বান্না করেছিলাম তার অনেকটা তরকারি রয়েছে, ভাত রয়েছে। আমি ভাবছি আজকে হেঁটে এসে 1 মুঠ ভাত খেয়ে নেব, কারণ অত বড় রাত্রিটা তো, সেই মাঝরাতে গিয়ে এমন খিদা পায় তখন মনে হয় যে ফ্রিজ ঘেটে দেখি কি আছে না আছে, যেটা পাবো সেটাই সঙ্গে সঙ্গে মুখে চালান করব। এতে আরও বিপদ হয়ে যাচ্ছে। ওটস খেলে হয়, তবে কালকে খেয়েছি তো দেখি কেমন গলা বুক জ্বলছে, তাই ওটা বাদ দিলাম। আজকে 1 মুঠ ভাত খেয়ে নেব। আর দেখুন না, আমার স্মার্ট ওয়াচের এই ক্লিপটা কখন যে ছিঁড়ে পড়ে গেছে জানি না। এই ঘড়িটা এখন ঠক 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 করবে। এখানে গার্ডার লাগিয়ে নিলে হতো, কিন্তু কালো রঙের গার্ডার আমার কাছে নেই। আর মাথাটা প্রচণ্ড পরিমাণে যন্ত্রণা করছে, আর নাকের কাছটায় মনে হয় কফ জমে রয়েছে। সেই অতি গরমে মাথা টাথা ঘেমে যাচ্ছে, সঙ্গে সঙ্গে মুছছি না, পাখার নিচে গিয়ে বসছি, সেই ঘাম বসে গিয়ে মাথা ভার হয়ে থাকছে, নাকের কাছটা কিছু যেন দলা হয়ে রয়েছে, সারাক্ষণ
এরকম করতে পারলে শান্তি কেমন লাগে না? মানুষজনের সঙ্গে কথা বলছি আর এদিকে 14 বার নাক টানছি, আমার নিজেরই বিরক্ত লাগে। কিন্তু কি করব, আমার মুখের কথা মুখেই আটকে যাচ্ছে এই নাকের জন্য। দেখি আজকে এসে একটু ভাপ নেব, ভাপ নিলে কমবে বলুন তো? আজকে দুপুরবেলা দেদার ঘুমিয়েছি। ইন্দ্র বলে মামন হাঁটতে গেলে টাকার ব্যাগ নেবে না, 10 টাকা নিয়ে বেরোবে, যদি হেঁটে আসতে ইচ্ছা না করে টোটো অটোতে করে চলে আসতে পারবে, কিন্তু টাকার ব্যাগ না নিলে না রাস্তাঘাটে চলা খুব মুশকিল। কোনটা দেখে কি কিনতে ইচ্ছা করবে? খাওয়ার জিনিস না, ধরুন সংসারের এমন কিছু লাগবে যেটা অনেক দিন ধরে খুঁজছি, আজকে হাঁটতে গিয়ে পেয়ে গেলাম। যেমন বাজারের সামনে দিয়ে আসি, ইন্দ্র কখনো থোর কিংবা টুকিটাকি জিনিসগুলো আনে না, পাওয়া যায় না, আমি দেখতে পেলে নিয়ে আসবো। এই তো বন্ধু, আজকে আমি 56 মিনিট হেঁটেছি, 6175 পা। ব্যাস, আস্তে আস্তে স্টেপস বাড়াতে হবে। এখন একটু গ্লুকন-ডির জল খাবো, নাহলে গলা শুকিয়ে আসছে, অজ্ঞান হয়ে পড়ে যাবো। কোথায় গেল গ্লুকন-ডিটা? আসার সময় একটা বাজারের উপর দিয়ে আসলে আমার বাড়ির রাস্তাটা শর্টকাট হয়, সেই রাস্তার উপরে পড়ে 3-4টে দশকর্মা ভান্ডার। আর আগামীকাল রয়েছে হনুমান জয়ন্তী, সেই হনুমান জয়ন্তীর কেনাকাটা শুরু হয়ে গেছে। এত ভিড় হাঁটা যাচ্ছে না, তার মধ্যে টোটো গাড়ি, মারমার কাটকাট অবস্থা। অবশ্য 8টা 8:30টার পর থেকে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে যায়, কিন্তু তখন তো আর হাঁটতে যাওয়া সম্ভব না। চলুন। হ্যাঁ বন্ধু, মনে হচ্ছে এখন ফ্রিজ থেকে জল বের করে ঢকঢক করে খেয়ে নিই, কিন্তু সেটা করলে হবে না, আরও ঠান্ডা লেগে যাবে। একটুখানি বরফের কুচি মিশিয়ে নেব গ্লুকন-ডির জলের সঙ্গে, হবে না? তাহলে টেস্টটা মরবে না, বুঝতে পারলেন? আমি খুব একটা ফ্রিজের জল কিংবা বরফ গলানো জল খাই না, কিন্তু এখন যা গরম পড়েছে গলা শুকানি, এই মুহূর্তে একটু ঠান্ডা জল গলার উপর দিয়ে না গেলে কিছুতেই শরীর ঠান্ডা হচ্ছে না। এত রাতে ওয়াশিং মেশিন চালানো বারণ, ট্যাঙ্কের জল ফুরিয়ে গেলে রাত বিরাতে জলের প্রয়োজন হলেও আর কিছু করার থাকবে না। এদিকে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিতে দিতে বোতলগুলোও ভরা হয়ে গেছে। এরে কাঠছিপি কার গায়ে লাগিয়ে দিচ্ছি। ব্যাস, আর কি বাকি রইল? রাতের মোটামুটি সব কাজই কমপ্লিট। আমি 1 মুঠ ভাত খাবো বলেছিলাম, খাওয়াও হয়ে গেছে। এখন পুপু আসলে ওপরের ঘরে যাব। হ্যাঁ মা, তার আগে আমি গাটা ধুয়ে আসি। ভালো লাগছে না, প্রায় 6-7 দিন পরে হাঁটতে গেলাম তো, এতক্ষণ হাঁটার পরে আমার হাত পা পুরো দুর্বল হয়ে পড়েছে। আবার কাল পরশু যেতে যেতে অভ্যাস হয়ে যাবে। আর এখানে সকালবেলা জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, এখন আর তুলে ভাঁজ করার মতন পরিস্থিতি নেই। যা হবে কাল দেখা যাবে। পুপুও চলে এসছে। চলুন, আমার বাবু আজকের মতন এইটুকুই। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন, আর অল টাইম স্মাইল করতে হবে। টাটা, খুব ভালো থাকবেন। রাতের কাজকর্ম 9টা কিংবা 8:30টার মধ্যে কমপ্লিট করে ফেলতে পারলে মনে হয় না বাবা এবারে নিজের জন্য একটু সময় পাবো। আর না হলে এটা সেটা ওটা। ও বলছিল নিচের ঘরে কিছুক্ষণ বসি না মা, আমি না রে, নিচের ঘরে বসা মানেই এদিক ওদিক থেকে কাজ চোখে পড়বে আর মনে হবে না বাবা এটা করে ফেলি, তাহলে কালকে চাপটা একটু কমবে। নিচের ঘরের এসিটা সারিয়েছে, বাইরের মেশিনটা যে লাগানো থাকে ঘর 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 করে এমন আওয়াজ হচ্ছে, আশেপাশের বাড়ির লোক ভাববে এই বাড়িতে কারখানা খোলা হয়েছে। ইন্দ্র তো আওয়াজ শুনেই মাথায় হাত।